দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই। এই অনুষ্ঠানে স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ। নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আজকে আমরা পশুপালন নিয়ে কথা বলবো। আমাদের কানেক্টিং বাংলাদেশের টিম, এটিএন নিউজের আমার সহকর্মীরা, তারা এখন এই মুহূর্তে রয়েছেন যশোরের সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। সেখানে পশুপালন নিয়ে কথা বলবেন এবং বেশিরভাগই দেখতে পাচ্ছি যে মায়েরা আছেন যারা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করেন। তাদের সঙ্গে কথা বলবো। তাদের কিছু সমস্যা রয়েছে এবং সেখান থেকে আমাকে এই অনুষ্ঠানটি সঞ্চালনায় সহযোগিতা করছেন রিয়াজ মাহমুদ খান। তিনিও একজন খামারি, মানে তিনিও পশুপালন করেন। তার নিজেরও হয়তো অনেক প্রশ্ন আছে। এই মুহূর্তে স্টুডিওতে যাকে পেয়েছি এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আখতারুজ্জামান, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ। তিনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, একটি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করেন, এই বিষয়ে কাজ করেন। প্রাণী সম্পদ বিশেষজ্ঞ আখতারুজ্জামান, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি আগেই শুনেছেন আমরা যশোরের পাঁচবাড়িয়া গ্রামে সংযুক্ত হব। দেখা যাচ্ছে সকলেই আছেন ওখানে। রিয়াজ মাহমুদ খান আছেন। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি নিশ্চয়ই। অনেক আপনার পেছনে যারা বসে আছেন সকলেই কি খামারি, মানে সকলেই? প্রত্যেকেই এক বা একাধিক গরু এবং ছাগল পালন করে। অনেক অনেক গ্রামে আমরা দেখি যে হাঁস মুরগির প্রতি একটু ঝোঁক বেশি। এখানকার বিশেষত্বটা কি আসলে? এখানে মানুষ একটা সময় নিরুৎসাহিত হয়ে যাচ্ছিল গরু ছাগল পালনের ব্যাপারে, তবে ইদানিং একটু একটু করে মানুষের ভিতরে আগ্রহ জন্মাচ্ছে। বিশেষ করে গাভী গরু এবং এড়ে গরুর চাহিদাটা বৃদ্ধি পাওয়ার কারণে এখানে ইদানিং মানুষের ভিতরে এড়ে গরু পালনের একটা প্রবণতা দেখা যাচ্ছে। আর কম বেশি সবাই বাড়িতে হাঁস মুরগি পালন করে থাকে। আপনিও তো করেন? জি, আমি অনেকদিন ধরে এখানে আমি গাভী গরুরই পালন করি মূলত। কতগুলো আছে আপনার? আমার এখানে 26টা গাভী আছে। যেটা হয় যে মানে মানুষ নিরুৎসাহিত হয়ে যাচ্ছিল যে গরুর খাবার আর কি, যে ঘাস, যেটা থেকে ভালো, যেটা খাওয়ালে গরুর ভালো দুধ হয়, সেগুলো পাওয়া যাচ্ছিল না। তারপরে গরু চড়ে বেড়ানোর জায়গার কম ইত্যাদি নানান রকমের সমস্যার কথা আমি আগে দু একটা অনুষ্ঠানে যখন খামারিদের সঙ্গে কথা বলেছি তাদের কথা। আপনাদের এখানে তো এই সমস্যাটা নেই? না, আমাদের এখানেও একই সমস্যা। সারা বাংলাদেশে যে প্রবলেম, আমরাও তার বাইরে না। আমাদের এখানে মূলত আমরা 3টা সমস্যা এখানে আমি আমার অভিজ্ঞতায় পাইছি। গত 8 বছর আমি এই গরুর ফার্মটা চালাচ্ছি। সেখানে মূল প্রবলেম হচ্ছে চিকিৎসা, একটা বড় প্রবলেম। কারণ চিকিৎসা আমরা হয়তো বা কখনো পাই, কিন্তু সেটা খুব একটা সহজলভ্য না। আমাদের এখানে চিকিৎসকের সংখ্যা কম। ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নাই। সদর হসপিটালে নিয়ে যেতে গেলে পরে এখান থেকে 8-10 কিলোমিটার একটা অসুস্থ গরুকে নিয়ে যাওয়া যায় না। আর যে সময় আমাদের চিকিৎসাটা দরকার তখন হয়তো আমি চিকিৎসককে পাচ্ছি না। তো এই একটা বড় প্রবলেম। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ওষুধের মান এবং দাম। আমরা বাজারে অনেক রকমের ওষুধ, একই ওষুধ বিভিন্ন নামে পাচ্ছি। কোনোটার দাম 300 টাকা, কোনোটার দাম 700 টাকা। একই ওষুধ, একই ইনগ্রিডিয়েন্ট, কিন্তু সেগুলোর ডিফারেন্সের কারণে আমরা নিজেরাও বুঝতে পারি না কোনটা ভালো ওষুধ, কোনটা খারাপ ওষুধ, কোনটা কার্যকরী হবে কি না। আর চিকিৎসকরা যেটা লিখে দেন আমরা সাধারণত সেটাই ব্যবহার করি। তাতে যদি কাজ না হয় তাতেও আমাদের কিছু বলারও নেই, করারও নেই। এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমাদের এখানে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। আমরা এটির জায়গাটা একটু উঁচু জায়গা। সাধারণত এখানে বন্যা টন্যা হয় না, চর অঞ্চলও নেই। আর খুবই ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে গোচারণ ভূমির খুব অভাব। আর যারা এখানে জমির মালিক আছেন তারা সবাই কম বেশি অন্যান্য আবাদের সাথে যুক্ত, যার ফলে এখন আর ঘাস আবাদের জন্য বা ঘাসের জন্য ফাঁকা জায়গা কোনো জায়গায় পাওয়া যায় না। গরু চড়িয়ে বেড়ানোর জন্যে কোনো সুযোগ নেই। এই কারণে এখানে মানুষ আস্তে আস্তে করে গরু পালনের পরে উৎসাহ হারিয়ে ফেলছিল। তবে ইদানিং উচ্চ ফলনশীল জাতের ঘাস আবাদের ফলে মানুষ ঘাসটা কিছুটা সহজলভ্য হয়েছে, কিন্তু অন্যান্য যে খাবারের মানে দাম ওটা কি ওই এবং যে মান। নেপিয়ারের চাষ জি জি, আছে নেপিয়ারের আপনাদের? চাষ। আমি নিজেও এখানে নেপিয়ার ঘাসের চাষ করি এবং আশপাশে বিক্রিও করি। আর এইখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে খাদ্যের যে সংকট। খাদ্য যে দাম হয়েছে এখন, সাধারণত এই পর্যায়ে দামে আমাদের পক্ষে চাষিদের কিনে খাওয়ানোটা খুব কষ্টকর। তারা চেষ্টা করে সাধারণত ঘাস দিয়ে সেই অভাবটা পূরণ করার জন্য। যেহেতু ঘাস পায় না, স্বাভাবিকভাবেই গরুর আবাদেও গরু পালনটাও সেভাবে করা হয়ে ওঠে না। তবে ইদানিং ইন্ডিয়া থেকে গরু আমদানি বন্ধ হওয়ার কারণে বা মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ কিছুটা এড়ে গরু পালনের পরে ঝুঁকেছে, এবং এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। যদি এইভাবে এটা বহাল থাকে তাহলে আমাদের দেশে স্বাভাবিকভাবে এড়ে গরুর প্রজনন এবং পালন দুইটাই বাড়বে। আর প্রজননের জন্য স্বাভাবিকভাবে গাভীরও চাহিদা হবে বা গাভীর পালনও বাড়বে। এটা আমাদের জন্য খুব সেক্ষেত্রে আশার কারণ।
সেক্ষেত্রে যেসব প্রবলেমগুলোর কথা বললেন যে চিকিৎসক একটা বড় একটা ইস্যু, জি। ওষুধের দাম এবং এত দূরে দূরে একটা গরুকে নিয়ে যাওয়ার এটার একটা বড় সমস্যা। নিশ্চয়ই যারা পশু সম্পদ বিভাগ আমাদের বাংলাদেশে যেটা রয়েছে এবং পশু সম্পদ হাসপাতালও তো রয়েছে, পশু জি। চিকিৎসার হাসপাতাল রয়েছে, বিভিন্ন জেলায় তো আছে। তো হ্যাঁ, এখন প্রত্যেক অনেক জেলাতেও আছে, আমাদের সদর উপজেলাতেও আছে পশু হাসপাতাল, এবং সেখানে যারা কর্মরত চিকিৎসক আছেন তারাও খুবই আন্তরিক, কিন্তু তাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। এই সেক্টরে আমরা তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই না, এই কারণে যে তাদের না আছে ওষুধ, না আছে বাহন, আর জনবল এতই কম। একজন মাত্র ভিএস আছেন এখানে, তিনি কয়টা ইউনিয়নে যাবেন? আর এই দূরত্ব হওয়ার কারণে ওনার যে মোটরসাইকেল ব্যবহার করেন তারও একটা লিমিটেশন আছে। বাড়তি খরচ করে বা বাড়তি কোনো পরিবহন ব্যবস্থায় তাকে যে নিয়ে আসবো তাৎক্ষণিকভাবে, তার চেয়েও বড় কথা আছে তার দাপ্তরিক কাজও অনেক। সেইগুলো সেরে তারপর যদি উনি সময় পান তবে আমাদের লোকবলের একটা চিকিৎসা ব্যাপার দিতে আছে। অনেক মায়েরা বসে আছেন, তাদের কাছ থেকে একটু শুনি। আমাদের সঙ্গে মোহাম্মদ আখতারুজ্জামান আছেন, উনি চেষ্টা করবেন দূর থেকে যতটুকু আপনাদেরকে পরামর্শ দেওয়া যায়। বেশ কয়েকজন আছেন আমার এখানে, আমার চাচি, মামা, ফুপু সবাই আছেন এখানে। তারাই এখানে মূলত গরু পালন করেন। তাদের কিছু কিছু সমস্যার কথা আমি এখানে আচ্ছা। ওনারা বলতে চান আপনাদের কাছে। একজন চাচি আম্মা আছেন বসে, আমি একটু শুনি ওনার কাছে। জি, ওনার নাম রিনা বেগম। আপনি বলেন আপনার সমস্যা। জি, আসসালামু আলাইকুম চাচি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? জি জি, বলেন। আমাদের এই যে গরু বাছুর ও আর ফলান ফোলা হয়, বাছুর আর আগো ফলে, আবার দেখা যাচ্ছে বাছুর হওয়ার পরও এরকম ফলান ফুলে। তাই এই কি সমস্যা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, চাচি, সুন্দর প্রশ্ন করছেন আপনি, যে উলান পাকা বলে অথবা উলান ফোলা বলে, ইংরেজিতে যেটাকে ম্যাস্টাইটিস বলে, এই রোগটা কমন। গাভী যখন বাছুর দিবে তখন তার উলান ধীরে ধীরে ফুলে ওঠে। সেটা আসলে সে বাছুর দিবে এই কারণে ফুলতেছে। কিন্তু যদি দেখা যায় যে উলানটা ফুলে গেছে এবং বেশি রকম গরম মনে হচ্ছে, গাভী একটু অস্থির বোধ করতেছে, তখন বোঝা যাবে যে ওই উলানের বাটে কোনো না কোনোভাবে ব্যাকটেরিয়াল অর্থাৎ জীবাণু ঘটিত কোনো আক্রমণ হয়েছে, সংক্রমণ হয়েছে। ওই ক্ষেত্রে এটা স্পষ্ট ধরা যায় যখন বাছুর দিয়ে দেয়, তখন তো উলান থেকে দুধ বের করতে হবে। তো দুধ বের করতে গেলে ওই উলান থেকে দেখা যায় যে দুধ ঠিকভাবে বের হচ্ছে না। পরবর্তীতে দুধ বের হইলেও যে কোনো একটা বাটে কম দুধ বের হচ্ছে, যে বাটটাতে দুধ বের হতে চাচ্ছে না, আমি চেষ্টা করতেছি কিন্তু দুধ আসতেছে না, ওই বাটটাতেই আসলে জীবাণু আক্রমণ করছে। এই ক্ষেত্রে আমাদের জন্য একটা সহজ উপায়, সেটা হলো সাদা একটা কাপড়ে আমি প্রত্যেকটা উলান থেকে যদি দুধ নিয়ে পরীক্ষা করি যে কোনো উলানের দুধে একটু লালচে ভাব দেখা যায় কিনা। যদি লালচে ভাব দেখা যায় তাহলে ওই উলানটাতেই, ওই বাটটাতে রোগের জীবাণু আক্রমণটা বেশি। তখন ওই বাটের যে ছিদ্র, যেদিক দিয়ে দুধ বের হয়, সেইখানে ওষুধ দেওয়ার উপায় আছে। আমাদের জানা থাকতে হবে যে ওষুধ গাভীকে মুখেও খাওয়ানো যায়। গাভীর যদি বেশিভাবে উলানের বাটগুলো নষ্ট হয়ে যায়, ইঞ্জেকশনও দেওয়া যায়। আর সাথে সাথে কিছু ওষুধ আছে যেটা ওই গাভীর বাটের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে সিরিঞ্জ দিয়ে ওই ওষুধটা ঢুকিয়ে দিতে হবে। তো এই ব্যাপারে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ যে বিশেষজ্ঞ আছে, ডাক্তার আছেন, ওনার কাছে গিয়ে আপনি ওষুধটা লেখাই নিতে পারবেন। ওষুধটা সহজভাবে আপনাদের জন্য হলো যেটা মুখে খাওয়া, সেটা একেবারেই সহজ। আর গাভীর যদি একটু জ্বর মনে হয় তাহলে কিন্তু অক্সিটেট্রাসাইক্লিন, যেটা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড নামে বিভিন্নভাবে আছে, রেনেটা কোম্পানির রেনামাইসিন নামে আছে, এসিআই কোম্পানির ব্যাকটিট্যাব নামে আছে। এটা কি রিয়াজ ভাই? জি, আমি নোট করছি। চাচির জন্য হলো যে মুখে খাওয়ানোর যে ঔষধ, সেই এই বোলাস বলে বড় ধরনের ট্যাবলেট, এই ট্যাবলেট খাওয়াইতে পারেন। আর বাটের ভিতরে যে ওষুধ, সেটাও আপনি ডাক্তার দিয়ে লেখায় নিয়ে আসতে পারেন। কিন্তু আপনার জানা থাকতে হবে মাঝে মাঝে এই বাট পরীক্ষা করতে হবে, যাতে কোনো ধরনের লাল দুধের মধ্যে কোনো লাল কণা দেখা না যায়। যদি দেখা যায় সেইটাই ম্যাস্টাইটিস। এবং সেই ক্ষেত্রে উলান কিন্তু পরিষ্কার রাখতে হবে। দুধ দহন করার ক্ষেত্রে হাতও পরিষ্কার রাখতে হবে, তবেই জীবাণু কম যাবে।
ঠিক আছে ঠিক আছে। চাচি? আচ্ছা, এটা প্রতিরোধের কি কোনো ব্যবস্থা আছে যাতে এটা না হয়? দুধ দোহন করার পর 1 ঘন্টা পর্যন্ত গাভীকে এই শুইতে দিবেন না, সে যেন শুয়ে না পড়ে, সে যেন দাঁড়ায় থাকে। সেই ক্ষেত্রে গাভীকে খাবার দিবেন, খাবার খাইতে থাকবে দাঁড়ায় দাঁড়িয়ে। 1 ঘন্টা পরে যদি শুয়ে পড়ে তখন জীবাণু কম ঢুকবে। আর মাঝে মাঝেই এই উলান বাট সহ জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে। আপনারা বাড়িতে সহজেই একটু পটাশ রাখতে পারেন, পটাশ পানি দিয়ে মাঝে মাঝে ধুয়ে দিলেন। বিভিন্ন ওষুধ কোম্পানির এই জীবাণুনাশক আছে, পবিসেভ আছে, আপনারা খুব ভালো জানেন, এই জেসন কোম্পানির, এইগুলো দিয়ে ধুয়ে দিতে পারেন। জীবাণুকে দমন করতে হবে, জীবাণুনাশক দিয়ে দমন করতে পারেন। আর যাতে মাটি থেকে জীবাণু না যায় এই জন্য দুধ দহন করার পর 1 ঘন্টা পর্যন্ত দাঁড় করায় রাখতে হবে, বেঁধে রাখতে হবে, খাবার দিবেন, দাঁড়িয়ে থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, তারপরে কি আসবেন? এবার আমাদের গ্রামের আরেকজন চাচা আছেন, শের আলী, জি, ওনার গরু খুরা রোগ সম্পর্কে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের গরু খুরা রোগ হয়, জি, খুরা রোগ হলে আমাদের কি ব্যবস্থা নেওয়া উচিত? আচ্ছা, আপনার জি, চাচা আপনার কয়টা গরু? আমার আছে 3টা। 3টা গরু। কতদিন ধরে গরু পালন করছেন? আমার বয়স আজ প্রায় 50 বছর, তো 50 বছরেই আমি গরু পালন করি। পালন করি। ঠিক আছে। 50 বছর গরু পালন করেন? 1 বছর বয়স থেকে নাকি? জি ছোটবেলা থেকে গরু পালন করেন নাকি? জি। আচ্ছা, এটা কি খুরা রোগ হয়? খুরা রোগ কি মানে মাঝে মধ্যে এটা হয়, তারপরে এটা সারে আবার হয়, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, ভালো। এটা আমাদের দেশে একটা কমন রোগী বলা চলে, সাধারণ রোগী বলা চলে। আমাদের দেশে খুরা রোগ একটা গরুতে যদি কোনো গ্রামে কোনো বাড়িতে হয় তখন এটা ছড়াইতে থাকে। এইটা ভাইরাস রোগ। খুরা রোগের জন্য প্রথমেই আপনাকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে, এর মানে ভ্যাকসিন দিতে হবে। আপনারা জানেন যে সরকারি প্রাণী সম্পদ অফিস থেকে, উপজেলা অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হয়, দিবেন। তাছাড়াও বিভিন্ন কোম্পানি তারাও ভ্যাকসিন বিক্রি করে। ভ্যাকসিন মানে টিকা। এই টিকাটা যদি দিয়ে রাখেন 6 মাস অন্তর অন্তর টিকাটা দিতে হবে, তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি তৈরি করে রাখলেন। তারপরেও যদি কোনো কারণে খুরা রোগ হয়ে যায় বা অন্য কোনোটাতে দেওয়া হয়নি, সেটা থেকে হয়ে গেছে, ছড়াইতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে প্রথমে আপনি মুখে এবং পায়ের এই রোগের লক্ষণ ধরা পড়বে, সেখানে ঘা হবে। এইটা আপনি যত্ন সহকারে, যাতে কোনোভাবে ময়লা না লাগে, আপনি মাঝে মাঝেই জীবাণুনাশক দিয়ে এইটা পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। সেই ক্ষেত্রে পটাশ পানি, কিছু পটাশ দানা 1 লিটার পানিতে নিয়ে আমি গোলালেই দেখব যে সেটা বেগুনি রং কালার হয়েছে, ওই পানি দিয়ে পা আমি ধুয়ে দিব, মুখ আমি মুছে দিব, ধুয়ে দিব। মুখের সাধারণত এই সামনের অংশে এটা হয়, এই ঘাটা হয়। এই পায়ে এবং মুখের এই ঘা জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিব। আমি আরও একটু যত্ন করব যাতে আমি গরুটাকে যেখানে দাঁড় করে রাখতেছি সেইখানে যেন খুব বেশি পরিমাণ কাদা না থাকে। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা জীবাণুনাশক দিয়ে ধোয়ার পর এই পলিথিন বেঁধে রেখে দিছে, যাতে কোনোভাবে মাছি, মশা এবং কাদা ঢুকতে না পারে। এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা নেওয়ার পাশাপাশি আপনাকে ঔষধ দিতে হবে। ঔষধের ক্ষেত্রে আপনি একটু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। জেন্টামাইসিন ইঞ্জেকশনটা দিলে উপকার ভালো পাবে এবং এই যত্নটা করলে গাভীটাও আরাম পাবে। আর সবচেয়ে প্রতিরোধ ব্যবস্থা ভ্যাকসিন যেটা, এটা দিতেই হবে। রিয়াজ ভাই আপনি বলে দিবেন, এটা জরুরি। আচ্ছা, শেরালি চাচা আপনি কি বুঝতে পেরেছেন? জি জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি আছে। বলেন। ভ্যাকসিনটা যে দিবে, এই ভ্যাকসিনটা কতদিন কার্যকর থাকে, আর জেন্টামাইসিনের ডোজটা কত হবে, মানে গরুর ইনজেকশনটা কতটুকু ইনজেকশন দিবে, কত সিসি বা কি এইটা? জি, সুন্দর। ভ্যাকসিনটা দিবে 6 মাস অন্তর অন্তর। আর জেন্টামাইসিনের ডোজটা দিবে, জেন্টামাইসিন যেটা 5%, সেইটা 100 কেজি ওজনের জন্য 0.1 ml করে দিবে এবং 1 দিন পর পর দিবে। এইভাবে 5 দিন দিবে। 5 দিন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ।
আচ্ছা, এরপরে তারপরে কে আমাদের আসছেন? আছেন আবু খায়ের চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি চাচা, ভালো আছেন? আচ্ছা, ভালো ভালো আছে। জি বলেন। ওই আমাদের এই গরুর পায়ের গিট ফোলা রোগটা, এটা আমরা বুঝতে পারতেছি না, আমার একটু বুঝাই দেন। এটা আবার আলাদা আরেকটা না? আলাদা গিট আর- ফোলা একটা, আর একটা খুরা রোগ হ্যাঁ, গিট আলাদা। ফোলা। জি জি জি, আচ্ছা, জি। এটা একটু যদি জি, বুঝিয়ে জি, জি। বলেন। এইটা এই অনেক খামারেই দেখা যায় এবং বাড়িতে গরু পালনের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়, গিট ফোলা রোগটা। এই রোগটার ক্ষেত্রে আপনাকে চিকিৎসা দিতে হবে। আপনি এই হিস্টাসিনের নাম হয়তো শুনছেন, একটা ঔষধ যেটা অ্যালার্জিক, এই ওষুধটা দিতে পারেন, অথবা এফেনাক নামে ঔষধ আছে, এটা দিতে পারেন। যদি দিতে পারবেন? ডোজটা একটু বলে দেন যে ওনার কি যে পরিমাণ? হিস্টাসিন ইনজেকশনটা দিবেন আপনি 10 ml একদিন পর পর দিলেই হবে, তবে 2টা ডোজেই যথেষ্ট। হিস্টাসিন ইনজেকশন যেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, হিস্টাবেট আছে, অ্যাস্ট্রাবেট আছে, এইটা দিতে বলবেন ওনাকে। আর একটা হইলো এফেনাক। গিট ফোলা রোগটা অত ভয়ের কিছু নাই, ধীরে ধীরে দেখবেন আপনি সেরে যাবে। এরপরে আছে রুনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুনাপা বলেন। আমি বলতেছি আমার কয়েকদিন পর পর আমার গরুর পাতলা পায়খানা করে, কি কারণে করে? কয়টা গরু রুনাপা? আপাতত একটা গরু আছে। এর আগে কি বেশি ছিল? হ্যাঁ, এর আগে ছিল, দুটো ছিল, তিনটে ছিল। বিক্রি করে ফেলছেন। এই যে গরু পোষেন, এটা কি মানে গরু কিনেন, টাকা পান কোথায়? ব্যাংকে থেকে কি লোন নেন? সমিতি থেকে লোন তুলি। সমিতি থেকে লোন নেন। আচ্ছা, এখন আপনার কি এটা গাভী না গরু? এড়ে গরু। এরে গরু, হ্যাঁ। এরে। আচ্ছা, কি সমস্যা হয়? কয়েকদিন পর পর পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হয়। এরে গরু খুব যত্ন করে পালতেছেন যাতে বড় হয়, জি। বেশি দামে বিক্রি করতে পারবেন। ভালো, এখন তো এরে গরুর কদর, গরুর জি। মাংসের দাম বেশি। পাতলা পায়খানা রোগটা অনেক সময় আপনার ভুলের কারণেও হইতে পারে। তাকে যেভাবে পানি দিবেন, পানিটা যেন পরিষ্কার থাকে, খাবার দিবেন সেখানে যেন কোনো বাসি খাবার যেন না হয়, কারণ পাতলা পায়খানা জীবাণু দ্বারা হয়। খাদ্য নালীতে জীবাণু গেলেই পাতলা পায়খানা হয়। আপনার এই পাতলা পায়খানা থামানোর জন্য সাধারণ যে ট্যাবলেট, আপনি হয়তো নামটা রিয়াজ ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন, সালফাডিন এস ট্যাবলেট। প্রতিদিন 2টা খাওয়াবে, 100 কেজি ওজন হইলে 2টা, আর যদি এর চেয়ে বেশি হয় সেই হিসাবে খাওয়াবে। দ্বিতীয় দিন গিয়ে আর একটা করে খাওয়ানোর দরকার নেই, হাফ করে, তারপরের দিনও হাফ করে, এইভাবে 3 দিন খাওয়াইলেই কমে যাবে। আর যত্ন রাখতে হবে আমি যেন ভালো পানি খাওয়াই। ঠিক আছে রিয়াজ ভাই? পানিটা জরুরি। জি জি জি, ওই আপাকে একটু সুন্দর করে বুঝাই দিবেন। জি, অসংখ্য ধন্যবাদ। এরপরে আছে খাদিজা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ খাদিজা আপা। নিয়মিত গর্ভধারণ না করা, নিয়মিত যে গাব হবে বা সেটা- বাছুর হবে সেটা হয় সেটা না। হয় না। আচ্ছা, একটু আগে শুনে নেই, আপনার কয়টা গরু, কতদিন ধরে গরু পোষেন, সে একটু গল্প শুনি। আমার ভাই আর আমার আম্মু পোষে। আমার ভাই আর আমার এরা আম্মু পোষে। পারিবারিক ভাবেই পোষে, এদের 2-3টা গরু আছে, গাভী আছে 2টা। আপনি এখন যে সমস্যাটার কথা বলছেন সেটা হলো যে গাভী গর্ভধারণ করে না। হ্যাঁ, কতদিন হয়েছে? 1 বছর 1.5 বছর হয়েছে। ভয়ের কিছু নাই। অনেক সময় গাভী যদি অপুষ্টিতে থাকে, তার শরীরে যেভাবে ভিটামিন এবং খনিজ উপাদানের যোগান দেওয়া দরকার আমরা অনেক সময় দিতে পারি না। গাভী তো আর আগের মতো ঘাস খাইতে পারে না, চারণভূমি কম। তো আমাদের কি করতে হবে, এই গাভীটার এই অসুবিধা দূর করার জন্য তাকে আমরা একটা ভিটামিন AD3 ইনজেকশন দিতে পারি। সেটা 10 ml ইনজেকশন আমরা দিয়ে দিব, তাহলে গাভীটা ভিটামিন পেয়ে গেলেন। তারপরে কি করতে হবে, যদি এর পরেও না হয়, আমি ভিটামিন E প্লাস সেলেনিয়াম ট্যাবলেট খাওয়াবো, মানে বোলাস, বড় দানা ই খাওয়াইতে হবে, ইসেল, ভিটামিন ই খাওয়াইতে হবে। তারপরেও যদি দেখা গেল যে ঠিকভাবে হিটে আসে না, আমি গর্ভধারণ করাইতে পারতেছি না, প্রজনন করাইতে পারতেছি না, তখন আপনাকে হরমোনের চিকিৎসায় যেতে হবে। আমরা ফলিগন নামে হরমোন, রিয়াজ ভাই ভালো জানবেন, এই হরমোন ইনজেকশন দিতে হবে। হরমোন ইনজেকশন দিলেই তার ওভুলেশন হবে, অর্থাৎ ডিম্ব বের হয়ে আসবে, সে হিটে আসবে, তখন প্রজনন করাইলে গর্ভধারণ করবে। ডাক আসে কিন্তু ডাক ধরাইলে পরে ডাকটা দাঁড়ায় না। জি, এটার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা? এইটা সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, অনেক অভিজ্ঞ। যে দেখা গেল যে আমি বীজ দেওয়ার পরেও সে রাখছে না, যে হরমোন দিয়ে তাকে ধরে রাখা দরকার সেই হরমোনটার পর্যাপ্ততা থাকে না।
এই জন্য আমরা কি করব, আগে থেকেই গাভীকে তার জরায়ুতে কোনো অসুবিধা আছে কি না আমরা একটু এই অভিজ্ঞ একজন ডাক্তার ডেকে এই পায়ুপথ দিয়ে হাত দিয়ে সে দেখবে জরায়ুর অবস্থাটা কি, জরায়ুর ভিতরে কোনো ধরনের সিস্ট আছে কি না, এগুলো ভেঙে দিবে। এবং জরায়ুতে রোগও থাকে, সেই ক্ষেত্রে উনি একটা চিকিৎসা দিবে, দেখবেন জরায়ুতে বলবে পটাশ পানি দিয়ে ওয়াশ করা অথবা অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট, 4টা ট্যাবলেট জরায়ু ওয়াশ করতে হবে। অর্থাৎ জরায়ুতে রোগের কারণেও বাচ্চাটা রাখতে পারতেছে না, জরায়ুর ভিতরে হরমোনাল অসুবিধার কারণেও বাচ্চাটা রাখতে পারতেছে না। খাদিজা আপা আর কিছু আছে? জি না। আচ্ছা, এরপরে আছেন আমাদের আনোয়ারা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আনোয়ার আপা ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমার ওই কিসের কার সমস্যা? আমার এই বাছুর দুধ বেশি খালি পরে পাতলা পায়খানা করতেছে। বাছুর কয়টা? বাছুর আছে দুইটা। দুইটা। গরু কয়টা? 5টা। 5টা না? 5টা গরু। আচ্ছা, কতদিন ধরে গরু পোষেন? গরু পুষি আজ থেকে 15 বছর আগে থেকে। বাহ, এই লাভ হয়? হ্যাঁ, লাভ তো অবশ্যই হয়। গরু পুষে কি কি করছেন, সংসারের উন্নতি কি কি করছেন সেটা আগে বলেন। বাড়ি করছি, মাঠে জায়গা জমি করছি। বাবা, হ্যাঁ 15 বছর ধরে গরু পুষে বাড়িও করে ফেলছেন? হ্যাঁ। শিখলেন কোত্থেকে? এটার জন্য একটু শিখতে হয় না, গরু যাতে ভালোভাবে মানে এটা ভালোভাবে পোষা যায়, ভালোভাবে থাকে, গরু যাতে অসুস্থ না হয়, স্বাস্থ্যবান হয়, সেটার জন্য কি ট্রেনিং এর দরকার হয়? হ্যাঁ, তাও দরকার হয়। আচ্ছা, সে ট্রেনিং নিছেন কখনো? না, এখানেই তো এই আজকেই আসলাম। ও এই প্রথম যে গরুর সমস্যা নিয়ে এই প্রথম কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার আগে যে এত গরু পুষলেন, বাড়ি ঘর করে ফেললেন, সেগুলোর অসুবিধা হয় নাই কিছু? অসুবিধা হয়েছে, মধ্যে মাঝে আবার ওষুধ টষুধ খাওয়াইছি। এখন এই রোগটা হয়েছে বেশ কতদিন, সারতেই পারতেছি না। দুধ বেশি খাই দেই। মানে এরকম একটা ট্রেনিং হলে কি ভালো হয়? মানে আপনারা যারা যে গরু ছাগল পোষেন সবাইকে নিয়ে ওইখানে মাঠ পর্যায়ে গিয়ে যদি আপনারা জানেন, আপনারা সবই জানেন, আবারও একটু আরেকবার একটু ট্রেনিং হলো, সেটা হলে কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। ভালো হয় না? আচ্ছা, যাই হোক, এখন আপনার এই বাছুরের কি সমস্যা বললেন? পাতলা পায়খানা, দুধ খালিই পরে, দুধ খাওয়ার পরেই। জি, আপনি খুবই সুন্দর প্রশ্ন করছেন। এই প্রশ্নটা শুধু আপনি না, আমি মনে করি যারা বাছুরের যত্ন করেন তারা দেখে থাকবেন যে একটু যত্নের অবহেলা হইলেই বাছুরের পাতলা পায়খানা হয়। বিভিন্ন কারণে হইতে পারে। যদি খুব বেশি রকম দুধ খেয়ে পেলে পাতলা পায়খানা হইতে পারে। আমরা অনেক সময় ইংরেজিতে এটাকে বলি যে হোয়াইট ডায়রিয়া, সাদা পাতলা পায়খানা। আরেকটু হলো যে গাভী থেকে দুধ খাওয়ার সময় উলানে যদি কোনো কারণে মাটি লেগে থাকে, কোনো কারণে জীবাণু থেকে থাকে, বাছুর ওইখান থেকেও জীবাণু নিয়ে নিতে পারে, এই ডায়রিয়া হয়ে যেতে পারে। যাই হোক, যদি পাতলা পায়খানা হয় আপনাকে চিকিৎসা দিতে হবে। এই ক্ষেত্রে সহজ সস্তায় চিকিৎসা হলো এই অক্সিটেট্রাসাইক্লিন বোলাস দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। হাফ ট্যাবলেট উনি 3 দিন খাওয়াবে পরপর ওই বাছুরটাকে। আচ্ছা, এই অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট খাওয়াইলে কমবে। আর বাছুরের যত্ন নিতে হবে যেন বাছুর কোনোভাবেই জীবাণু আছে এমন কোনো কিছুতে মুখ না দেয়, এইটা মনে রাখতে হবে। ঠিক আছে। আনোয়ার আপা, আর কোনো প্রশ্ন আছে? যে ওষুধ আপনার বাছুরের যে অসুবিধা, পাতলা পায়খানা যে অসুবিধা, সেটার ওষুধ উনি দিয়ে দিয়েছেন। রিয়াজ ভাই আপনাকে লিখে দিবেন, দরকার হলে দেখিয়ে দিবেন যে কিভাবে ওই ওষুধটা খাওয়াতে হবে, অর্ধেক করে খাওয়াতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা বলো। আপনার নাম? মোহাম্মদ সুজন হোসেন। মোহাম্মদ সুজন হোসেন, কি করো? কাজ কাম করি, কৃষি। কৃষি না? কৃষিকাজ। পড়াশোনা? পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি 4-5 বছর আগে। আপন কেন? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত। তো একটু পড়াশোনাটা থাকলে তো কৃষি কাজটা করতে আরো সুবিধা হতো। ধরো এখন তোমার এই যে ছাগলের বাচ্চার যে অসুবিধা, সেটা যে ওষুধের কথাটা বুঝাই দিচ্ছেন, যেটা তো তুমি সবার পক্ষ থেকে তুমিও লিখে নিতে পারতা,
বা তোমার এসএসসি বা এইচএসসি পাশ করা থাকলে তোমাকে একটা এরকম একটা ট্রেনিং করায় দিলে তুমি ওখানে একটু হাফ ডাক্তারি করতে পারতা নাকি, তাই না? তো পড়াশোনাটা কেন ছাড়ছো? এখন তো পড়তে অত বেশি পয়সা লাগে না, এসএসসি পর্যন্ত তো সরকারের অনেক কিছু ফ্রি করা আছে, টাকা আছে আপু, কিন্তু বই ফ্রি, স্কুলের বেতন নাই, কোচিং এর ঝামেলা নাই, তারপর পড়াশোনাটা করা যেত না? যেটা আসলে ওই সময়টাই একটু সমস্যার কারণে হয়নি। আচ্ছা, ছাগলের বাচ্চার কি হয়েছে এখন? ছাগলের বাচ্চাই কয়দিন আগে খাচ্ছিল, এখন আবার খাচ্ছে না, আর কাঁঠালে পাতা ছাড়া অন্য কোনো ঘাস মাসও খাচ্ছে না। ছাগল এমন একটা প্রাণী, সে বুঝে শুনে অনেক কিছু খায়, তার সহজে এরকম অসুবিধা হওয়ার কথা না। সে অনেক ওষুধি পাতাও খায়, তাই না? আমরা বলি না ছাগলে কিনা খায়, হ্যাঁ, ছাগলে তো এরকম হওয়ার কথা না। যাক, কোনো না কোনোভাবে এই খাদ্যের খাওয়ার মধ্যে জীবাণু ঢুকছে, যে কারণে তার এখন খাওয়া ভালো লাগতেছে না। আমরা অনেক সময় এটাকে বলি না যে বদ হজম, খাইতে চায় না। এখানে হজম হওয়ার জন্য ঔষধ দিতে হবে। রিয়াজ ভাই ওনাকে একটু বলে দিবেন যে আমরা যেরকম বলি না হজম হওয়ার ওষুধ হজমি, এরকম একটা ওষুধ আছে, নাম রুমেনজার। এই রুমেনজার পাউডার খাওয়াইলে, আপনি কি একটু লিখে নেবেন রিয়াজ ভাই? জি জি, আমি এখানে একজন আছে আমার সহকারী হিসেবে। জি জি জি, খুব ভালো। যিনি আছেন মানে ওনার নাম কি? ওনার নাম একটু পরিচয়টা বলি আমরা। যিনি আছেন আমাদের ভাগ্নে হয় সম্পর্কে, নাম হচ্ছে ভাগ্নের নামটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নাম কি? আমার নাম মোহাম্মদ নাফিস হাসান। আচ্ছা নাফিস, অনেক ধন্যবাদ, অনেক অনেক সহযোগিতা করছেন। যেসব ওষুধগুলোর কথা বলছেন, নিশ্চয়ই কোনটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় একটু আরেকবার জিজ্ঞেস করবেন, যেন ঠিক করে বানানটা ঠিক করে বলা, ডোজটা যেন ঠিক করে লিখে দেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনাকে। ধন্যবাদ আপনাদের। এই রুমেনজার পাউডার, এই পাউডারটা প্রতিদিন 4 চামচের 2 চামচ মানে 10 গ্রাম, এইভাবে 10 দিন খাওয়াইলে ছাগলের এই খাদ্যনালীর হজম ক্রিয়া বেড়ে যাবে, খাওয়ার রুচি বাড়বে, খাবে। তারপরেও যদি না হয়, ওই যে আগের মতো এই ট্যাবলেট খাওয়াইতে হবে। সেগুলা কি অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট দিলেই জীবাণু ঘটিত কিছু থাকলে সেটা ধ্বংস হবে, সুস্থ হবে। ঠিক আছে, তারপরে কি আসবে? জি আপু, ধন্যবাদ। আমার অনেক প্রশ্ন আছে এবং অনেক কথা আছে যেগুলো আসলে এই অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আমি জানি না। আচ্ছা বলেন। আমি এখানে কাজ করতে যাচ্ছি বেশ গত 8 বছর ধরেই। আমি চেষ্টা করছি যাতে এখানে ডেইরি সেক্টরে ডেভেলপ করে। আমি উত্তরবঙ্গে কয়েকটা ফার্ম ঘুরে আসছি, দেখছি যে তাদের এখানে ব্যাপক আকারে গাভী গরু চাষ হয়। আর এইখানে যে প্রবলেমটা হচ্ছে যে মানুষ এড়ে গরু টুকটাক চাষ করে, কিন্তু গাভী গরু মোটেই করতে চায় না। কিন্তু গাভী না হলে তো আর এড়ে গরু আসবে না। এই কারণে আমি এইখানে চেষ্টা করছি নিজের কিছু পয়সা করি এখানে লস করেও গত 8 বছর ধরে আমি গাভী গরুর ব্যবসা চালাই যাচ্ছি। এখন আস্তে আস্তে ব্রেক ইভেন পয়েন্টের দিকে যাচ্ছে। তবে আমি বেশ কিছু সমস্যা দেখছি। এখন আমাদের যে ডাক্তার সাহেব আছেন, উনি যেহেতু প্রাণী সম্পদ দপ্তরের সাথে যুক্ত আছেন, আমি এখানে কিছু কিছু অসঙ্গতি আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। উনি আসলে সরকারের কোনো দপ্তরের সঙ্গে যুক্ত নাই, কিন্তু আপনি বলতে পারেন, কারণ আমাদের এই আমি ধরে নেই যে আমাদের এই অনুষ্ঠানটা আর কি সরকারি বেসরকারি সব মানুষের হয়তো নজরে পড়বে, নজরে না পড়লেও আমরা সমস্যাগুলো নোট করে রাখবো। আমাদের জায়গা তো খুব কম, আপনারা বলে দিলে পরে আপনারা সবাইকে জানায় দেন যে এই সমস্যাগুলো হচ্ছে। জি বলেন। আপা, আমাদের এখানে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের সরকারি দপ্তরে যারা আছেন তারা কেউ কেউ আছেন আন্তরিক, আবার ম্যাক্সিমামই আছেন খুব একটা আন্তরিক না। তারা একটাই মাত্র জিনিসটা বোঝেন, সেটা হলো মানি মেকিং। তারা একবার কল দিলে পরেই গরু চিকিৎসা করতে গেলেই 500 টাকা। কিছু কিছু চিকিৎসক আছেন যারা এখানে আসলে পরে সেই যে খামারি তার অবস্থা বুঝে 50 টাকা নিয়েও সন্তুষ্ট থাকেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই প্রবলেমটা যে চিকিৎসক ডাকতেই আমরা এখন ভয় পাই, এরকম একটা অবস্থা। সরকারি চিকিৎসকের সংখ্যা যদি একটু বেশি থাকে বা ইউনিয়ন পর্যায়ে যদি একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, তাহলে পরে আমাদের জন্য খুব সুবিধা হয়। অন্তত সে খামারগুলো বা যারা গ্রামে আছে এক জায়গায় অনেকে, তাদের এই গরুগুলো বা ছাগলগুলো চিকিৎসা করায় দিলে পরে আমাদের জন্য এটা খুবই সুবিধা হয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এআই। আমাদের এই ক্রস ব্রিডেড গরু, শঙ্কর জাতের গরু, এগুলোর কিন্তু এআই সাধারণত দেশি এড়ে বা এগুলো দিয়ে হয় না। এগুলো সাধারণত আমাদেরকে এআই করতে হয়। সরকারি বীজ আমরা যেগুলো পাই সেগুলোর মান সম্পর্কেও আমরা জানি না, তার জাত সম্পর্কেও আমরা জানি না। যারা এআই করেন তারা তাদের পছন্দ মতন এসে দিয়ে যান,
কি দিয়ে যাচ্ছেন তা কিন্তু আমরা জানি না। বাছুর হওয়ার পরে বুঝতে পারি যে আমি যে জাতটা চাইছিলাম সেটা আসেনি। কারণ তখন তো আর সেই এআই যে করেছেন কর্মী, স্বেচ্ছাসেবী কর্মী, তাকে তো আর আমরা ধরতেও পারবো না, বলতেও পারবো না, কিছু করারও নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমি চাচ্ছি হলস্টেন ফ্রিজিয়ান, কিন্তু আমার এসে যাচ্ছে শাহিওয়াল। আমি চাচ্ছি অন্য কোনো ভালো জাতের, কিন্তু আমার এসে যাচ্ছে হয়তো নিম্ন কোনো জাতের বা লোকাল ব্রিড। এগুলোর ফলে আমাদের এখানে ডেয়ারি সেক্টরের ডেভেলপমেন্টটা কিন্তু হচ্ছে না। আরেকটা বড় কথা হচ্ছে যে এআই করতে গেলে পরে ন্যূনতম খরচ হয়ে যায় এখানে আমাদের 300 থেকে 500 টাকা প্রতি গরুতে। একবার যদি ডাক না ধরে সেটা একাধিকবার করাইতে হয়। দেখা গেল 3 বার বা 4 বার দেওয়ার পরে যে গাভী পালনকারী সে এতই হতাশ হয়ে যায় যে লাস্টে সে ভাবে সে কি গরু বিক্রি করে তারপরে এআই করাবে, কারণ কতবার সে করাতে পারে। এর পরবর্তীতে যে প্রবলেমটা হয় সেটা হলো চিকিৎসার ক্ষেত্রেই ওষুধের মান একটা প্রশ্ন। এটা নিয়ন্ত্রণ করে কে বা কারা দেখাশোনা করে? কারণ আমরা একই ওষুধ, উনি যেটা বললেন যে AD3 ইঞ্জেকশন দেওয়ার জন্য, যে গাভীটা ডাক ধরে না তার AD3 ইঞ্জেকশন দিতে হবে। এই AD3 হিপ্রা নামে একটা কোম্পানি আছে, তার দাম 750 টাকা। আবার রেনাটার একটা আছে, সেটার দাম 350 টাকা। এসিআর একটা আছে 700 টাকা। আবার জার্মানি একটা আছে যেটার দাম 1800 টাকা। এখন বাজারে কোনটা জেনুইন, দামের এত ফারাক, কৃষকের পক্ষে তো এটা সম্ভব না। ইভেন আমরা যারা অল্প বিস্তর লেখাপড়া শিখেছি আমরাও বলতে পারবো না কোনটা জেনুইন আর কোনটা ইনজেনুইন। আর সব ক্ষেত্রেই দেখা যায় চিকিৎসকরা সেই ওষুধটাই লেখেন যেই কোম্পানির লোক তার কাছে বেশি যায়। অতএব এক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে ঘটনাটা কি হয়। আর আমাদের এইখানে অন্তত ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা নিয়ন্ত্রক সংস্থা থাকা উচিত, সরকারের একটা নজরদারি থাকা উচিত, যারা অন্তত কোয়ালিটি ওষুধগুলো বাজারে ছাড়তে দিবে এবং মূল্যটাও নির্ধারণ করে দেবে যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আর একটা প্রবলেম হচ্ছে যে গোচারণ ভূমি, আমাদের এখানে চিকিৎসকদের কিছু পারসেপশন নিয়ে চলে, তারা ধারণার উপরে ভিত্তি করেই চলে। কোনোদিন ট্রেনিং তো হয় না আমাদের এখানে। বিজ্ঞানসম্মতভাবে গরু পালন, অল্প জায়গাতে বেশি গরু পালন, এবং যেটা আমরা বলি ইন্টেন্সিভ ওয়েতে, এটা করতে গেলে পরে যেহেতু গোচারণ ভূমি সংকট আছে, আমাদেরকে এখন একদম থ্রু আউট ট্রেনিং দরকার। এটা ফলো আপ করা দরকার অন্তত কয়েকটা ধাপে। এর পরের যে বিষয়টা আছে সেটা হলো সাবসিডির ক্ষেত্রে। আমাদের ওষুধের ক্ষেত্রে কোনো সাবসিডি নেই, গরুর চিকিৎসার ক্ষেত্রেও আমরা কোনো সাবসিডি পাই না। ইভেন আমাদের এখানে যে কৃষি খাতে যে সাবসিডিগুলো দেওয়া হয় ফ্রেশ এগ্রিকালচার ক্ষেত্রে, সে ধরনের কোনো সাবসিডিও আমাদের নাই। ইভেন আমাদের এখানে যদি কোনো গরু অসুস্থ হয়ে মারা যায় তারও কোনো সাবসিডি বা কোনো পেনাল্টি বা কোনো কম্পেনসেশন কিছুই আমরা পাই না। কিন্তু একজন খামারি একটা গরু ওই বাছুর অবস্থা থেকে শুরু করে বাছুর প্রজনন পর্যন্ত অন্তত পক্ষে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে একটা গরু তৈরি করে। সেই গরুটা বাছুর হইতে যে মারা গেল, তার কোনো রিমেডি নেই, সে তো নিঃস্ব হয়ে গেল। তো এই ক্ষেত্রে যদি কোনো বিমার ব্যবস্থা থাকে, অন্তত সরকারিভাবে যদি এটা স্বীকৃত কোনো বিমা থাকে, তাহলে পরে অন্তত কিছু হলে পরে সে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। খুবই ভালো একটা আইডিয়া আপনার। এটা আমি সব ক্ষেত্রেই বলি, আমি সমস্ত পশু সম্পদ দপ্তরের যতগুলো মিটিং হয়েছে সব ক্ষেত্রেই বলছি, কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাইনি। এখন আপনারা যদি একটু সরকারকে বলে বাধ্য করাইতে পারেন। রিয়াজ ভাই, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এতগুলো পয়েন্ট আপনি দিয়েছেন, আমি অবশ্যই কথা দিচ্ছি হয়তো এই অনুষ্ঠানে নয়, আপনার প্রশ্নগুলো, আপনার জিজ্ঞাসাগুলো থাকলো, এবং এটা গোটা বাংলাদেশের মানুষ, প্রত্যন্ত এলাকা থেকে যারা দেখছেন সকলেই শুনলেন। এই প্রশ্নগুলো নিয়েই আমরা পশু সম্পদ বিভাগের কাছে হাজির হব আমাদের এটি নিউজের সংবাদের মাধ্যমে। সংবাদকর্মীরা, আমি অথবা আমার সহকর্মীরা, আমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। এটি নিউজে চোখ রাখবেন, আশা করি আপনি আপনার এসব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। এবং যারা নীতি নির্ধারকরা, যাদের গাফিলতি অথবা যারা এইসব তথ্যগুলো একেবারে মাঠ পর্যায় থেকে জানেন না বলে এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন না, তাদের নজরে আনবার আমরা চেষ্টা করব। যারা পশু সম্পদ নিয়ে কাজ করছেন, পশুপালন করছেন, তাদের এই যে উদ্যোগ যেন সফল হয় সেটার জন্য আমাদেরও চেষ্টা থাকবে। রিয়াজ ভাই, আপনি অনেক অভিজ্ঞ, আপনার মাধ্যমে ওই এলাকায় উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে আমরা যারা যতটুকু জানি যে সরকারেরও সদিচ্ছা আছে ইউনিয়ন পর্যায়ে এই সেবাটা কিভাবে দেওয়া যায়। আরেকটা বিষয়, আপনি নিজেই যখন ভাববেন যে আমার গাভীটা তো আর 7-8 দিনের মধ্যেই হিটে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ গরম হবে, আমার প্রজনন করাতে হবে, তখন
আপনি যে ব্যক্তিকে দিয়ে এই প্রজনন করায় থাকেন সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি আগেই জেনে নেবেন যে এখন যে বীজ তার কাছে আছে বা সরকারি অফিসে আছে সেটা কি জাতের, তাহলে ভুল বোঝাবুঝিটা এখানে আগেই কমে যাবে। অর্থাৎ তার কাছে যদি শাহিওয়ালি থেকে থাকে তাহলে আপনি বেসরকারি প্রতিষ্ঠানও বীজ দিচ্ছে, তাদের কাছে দেখেন আপনি যেটা চান সেটা আছে কিনা, এখানে আপনি একটু ভুল বুঝাবুঝি কমাইতে পারেন। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে দেশে যেভাবে চাহিদা সেইভাবে এই প্রফেশনের লোক আমরা রিয়াজ গ্রাম ভাইয়ের পর্যায়ে যেসব পাওয়া যাচ্ছে জি না। রিয়াজ ভাই যেসব এইগুলোতে- পয়েন্টগুলো বলেছেন এর জন্য মানে আমরা চেষ্টা করব, এটা বেশিরভাগই নীতি নির্ধারণী পর্যায়ে মানে সরকার যে ব্যবস্থাটা নিয়েছে এই পশু সম্পদ উন্নয়নে সেখানে সার্ভিসটা ঠিকমতো পৌঁছছে না বা একটা গ্যাপ রয়েছে। আমাদের এটি নিউজের সহকর্মীরা আমরা চেষ্টা করব আপনাদের এই গ্যাপটা পূরণ করবার অথবা একটা কোনো সংযোগ ঘটিয়ে দেবার। থাকবেন এটি নিউজের সঙ্গে এবং অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবারও কোনো নতুন বিষয় নিয়ে দেখা হবে। থাকবেন এটি নিউজের সঙ্গেই।